জয় হিন্দ। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবদেহের গঠন, ওর তৃতীয় ক্লাস। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যদি কোষের মধ্যে আমরা ভালো করে দেখি, কোষের মধ্যে দু ধরনের অংশ, দুটো পার্ট আছে। একটা হচ্ছে কোষ আবরণ, আরটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ আবরণ দু ধরনের হয়, একটা হচ্ছে কোষ পর্দা, আরটা হচ্ছে কোষ প্রাচীর। আর প্রোটোপ্লাজমের মধ্যে আমরা তিনটে জিনিস দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা কোষ অঙ্গাণু আর গহ্বর। কোষ অঙ্গাণু হতে পারে দু ধরনের, একটা পর্দাবিহীন, একটা পর্দাযুক্ত। পর্দাবিহীন যেগুলো, সেগুলো হচ্ছে, তার উদাহরণ হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম। আর পর্দাযুক্ত হলে হচ্ছে দু রকমের, একটা হচ্ছে একক পর্দাযুক্ত, একটা দ্বি একক পর্দাযুক্ত। একক পর্দাযুক্তের মধ্যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম। আর দ্বি একক পর্দাযুক্তের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড ইত্যাদি। তো আজকে এটা আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, যারা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে নাও। আজকে আমরা দুটো কোষের গঠন এবং এই অঙ্গাণুগুলোকে সম্পর্কে ভালো করে জানবো। কোষের গঠন বলতে আমরা এটা একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি, এটা একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। কি দেখে বুঝবো এটা প্রাণী কোষ, আর কি দেখে বুঝবো এটা উদ্ভিদ কোষের? দেখো, একটা হচ্ছে প্রাণী কোষের বাইরে থাকে কোষ আবরণী, কি বললাম? কোষ আবরণী বা কোষ পর্দা। এর বাইরেও কোষ পর্দা আছে, দেখো। আর এর একটা অতিরিক্ত আছে, যাকে আমরা বলেছিলাম কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে একটা অতিরিক্ত কোষ প্রাচীর থাকে। এছাড়া আরেকটা জিনিস দেখতে পাই আমরা, প্রাণী কোষের ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। ভ্যাকুয়াল বা কোষ গহ্বর আকারে ছোট এবং সংখ্যায় কম। আকারে ছোট, সংখ্যায় কম। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আকারে বড়, সংখ্যায় বেশি। কোষ গহ্বর আকারে বড়, সংখ্যায় বেশি। এছাড়া উদ্ভিদ কোষে একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে প্লাস্টিড, যেটা প্রাণী কোষে থাকে না। কি নাম বললাম? প্লাস্টিড। এটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তেমনি প্রাণী কোষে একটা অঙ্গাণু আছে যার নাম হচ্ছে সেন্ট্রোজোম, যেটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তাহলে আমরা এই থেকে পরিষ্কার করতে পারছি যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে যদি আমাদের পার্থক্য লিখতে দেয়, তাহলে আমরা অতি সহজেই লিখতে পারবো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ। এদিকে প্রাণী কোষ লিখলাম, এদিকে উদ্ভিদ কোষ লিখলাম। আমরা পার্থক্য লেখার জন্য কিভাবে লিখতে হয় জেনে গেছি। দেখো, কথাটা কিন্তু লেখাপড়া, লেখা এবং পড়া। আগে লেখাটা লিখে শিখি। প্রথমে যে প্রাণী কোষে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোষ পর্দা, কোষ প্রাচীর দুই থাকে। 2 নম্বর হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। 3 নম্বর হচ্ছে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। 4 নম্বর হচ্ছে প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না, বা থাকলেও সংখ্যায় কম, আকারে ছোট। আর উদ্ভিদ কোষে কোষ গহ্বর সংখ্যায় বড় এবং প্লাস্টিড গেল। হ্যাঁ, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এবার একটা পার্থক্য, এতগুলো পার্থক্য লিখতে পারবো আমরা। তাহলে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য আমরা শিখলাম। ঠিক আছে, উদ্ভিদ কোষের গঠন, এটা প্রাণী কোষের গঠন। আর একটা জিনিস আমরা বলিনি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে গঠনটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। কি নাম বললাম? এটা নিউক্লিয়াস। একটু পরেই আমরা সব ডিটেলস আলোচনা করবো। এখানে এটা নিউক্লিয়াস। তাহলে আমরা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের গঠনটা মোটামুটি দেখলাম। এরপর আমরা কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। কোষীয় অঙ্গাণুগুলোকে দেখেছিলাম আমরা। কোষীয় অঙ্গাণু হতে পারে দু ধরনের, একটা হচ্ছে পর্দাবিহীন, সেন্ট্রোজোম আর রাইবোজোম। আর পর্দাযুক্তর মধ্যে ছিল একক পর্দাযুক্ত, দ্বি একক পর্দাযুক্ত। দ্বি একক পর্দাযুক্তর মধ্যে 3টে অঙ্গাণু পেয়েছিলাম আমরা, একটা নিউক্লিয়াস, একটা হচ্ছে প্লাস্টিড, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রথমে আমরা নিউক্লিয়াসটাকে দেখি, নিউক্লিয়াস ধরি। এখন প্রথম আলোচনা করবো আমরা হচ্ছে নিউক্লিয়াস। সংজ্ঞা পরে লিখছি, শেষে করে দিচ্ছি। দেখো, কোষের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, তার মাঝামাঝি স্থানে, সাইটোপ্লাজমের ঠিক মাঝামাঝি স্থানে
সবচেয়ে উজ্জ্বল যে অঙ্গাণুটা দেখতে পাই আমরা, সবচেয়ে গাঢ় যে অঙ্গাণুটা দেখতে পাই, যেটা কেমন দ্বি একক পর্দাযুক্ত, মানে দুটো পর্দা আছে কোষের মাঝামাঝি স্থানে বা কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দাযুক্ত যে অঙ্গাণুটা কোষের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে। কি বলবো? কোষের মাঝামাঝি স্থানে মানে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যতগুলো অঙ্গাণু সব কিন্তু সাইটোপ্লাজমে অবস্থিত। একটা সংজ্ঞা দেখার জন্য একটা কমন শব্দ বা একটু বলতে পারি, কয়েকটা শব্দ। কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটা কমন শব্দ, প্রত্যেকটা অঙ্গাণু সংজ্ঞা রাখার সময় লিখবো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এবারে কটা পর্দাযুক্ত? একটা না দুটো না পর্দাবিহীন? এটা বলি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, এটা দ্বি একক পর্দাযুক্ত। তাই কিভাবে লিখবো কথা এই সংজ্ঞাগুলো? প্রথমত লিখবো সবকটি হচ্ছে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, এটা কমন কথা। কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে অবস্থিত, এটা কমন কথা। এবারে কটা পর্দা? একটা না দুটো? তাহলে দ্বি একক পর্দাযুক্ত, দ্বি একক পর্দাযুক্ত। যদি পর্দা না থাকে তাহলে পর্দাবিহীন লিখে দেবো, এটা বাদ দিয়ে পর্দাবিহীন লিখবো। যে অঙ্গাণু এটা কমন লিখে নাও, এটা লিখে নাও, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দাযুক্ত। এইখানে দ্বি একক পর্দাযুক্ত বা একক পর্দাযুক্ত বা পর্দাবিহীন, এইখানে এই কথাটা আসবে। যে অঙ্গাণু এই কাজটা করে, কি কাজ করে? এ কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। কি করে? কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে, এখানে যাবতীয় কাজ যেহেতু বলেছি, নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াস বলে। তাহলে এটা একটা কমন সংজ্ঞা। এবার যদি বলি মাইটোকন্ড্রিয়া, তাহলে সেটা কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, ওটা দ্বি একক পর্দাযুক্ত। যে অঙ্গাণু এই কাজটা করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। যেমন ধরো প্লাস্টিড, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, দ্বি একক পর্দাযুক্ত, যে অঙ্গাণু এই কাজটা করে তাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলে। এবার ধরো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম আমরা দেখেছিলাম পর্দাবিহীন, তাহলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত পর্দাবিহীন যে অঙ্গাণু এই কাজটা করে তাকে আমরা বলবো সেন্ট্রোজোম। আসছি পরবর্তীকালে প্রত্যেকটা আলোচনাতে। তো কমন সূত্র কি বললাম? কমন সংজ্ঞা লেখার জন্য নিউক্লিয়াস কাকে বলে না কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দাযুক্ত যে অঙ্গাণু কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। সংজ্ঞা কমপ্লিট, সংজ্ঞা কমপ্লিট। এবারে আমরা নিউক্লিয়াসের গঠন দেখি। একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখব মোটামুটি 4টে অংশ আছে। কি আছে? 4টে অংশ। নিউক্লিয়াসকে যদি আমরা দেখি, এই একটা নিউক্লিয়াসের স্ট্রাকচার যদি আমরা দেখি, নিউক্লিয়াসের মধ্যে 4টে পার্ট দেখা যায়। দেখো একটু আগে আমরা বললাম কোষের বাইরের আবরণটাকে বলেছিলাম কোষ আবরণী, তাহলে নিউক্লিয়াসের বাইরের আবরণটা কি হবে? নিউক্লিয় আবরণী, নিউক্লিয় আবরণী। সরি, খালি ফুল হয় কেন রে বাবা? নিউক্লিয় আবরণী, এটা আমরা বললাম নিউক্লিয় আবরণী। 4টে অংশ, এটা হচ্ছে নিউক্লিয় আবরণী, বাইরের অংশ হচ্ছে নিউক্লিয় আবরণী। এবারে মানে কোষের এই নিউক্লিয়াসের বাইরের অংশ। তারপরে দেখি কোষের নিউক্লিয়াসের মধ্যে একটা বেশ উজ্জ্বল অংশ দেখা যায়, তার নাম হচ্ছে নিউক্লিওলাস। যেমন কোষের মধ্যে ঘন অংশটা বলেছিলাম নিউক্লিয়াস, তেমনি নিউক্লিয়াসের মধ্যে যে ঘন অংশ তাকে আমরা বলবো নিউক্লিওলাস। কি বলবো? নিউক্লিওলাস। আর তারপরে দেখবো কোষের মধ্যে এরকম অনেক জালকাকার অংশ দেখা যায়, জালকার মতো অংশ দেখা যায়, এদের আমরা বলবো নিউক্লিয় জালক। সব নিউক্লিয় সম্পর্কিত, তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, এগুলো হচ্ছে নিউক্লিয় জালক, নিউক্লিয় জালক।
তাই এর একটা পার্ট হচ্ছে নিউক্লিয় জালক। তাহলে স্যার আর একটা পার্ট কি হবে না, নিউক্লিয়াসের মধ্যে যে জলীয় অংশ আছে তাকে আমরা বলবো নিউক্লিয় প্লাজম। যেমন সাইটোপ্লাজমের জলীয় অংশ কি বলেছিলাম আমরা, কোষের মধ্যে জলীয় অংশ আমরা কি বলেছিলাম, সাইটোপ্লাজম। তেমনি নিউক্লিয়াসের মধ্যে জলীয় অংশকে আমরা বলছি নিউক্লিয় প্লাজম। আরেকবার, তাহলে নিউক্লিয়াসকে যদি দেখি, নিউক্লিয়াসের মধ্যে চারটি অংশ, নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিয় আবরণী, একটা হচ্ছে নিউক্লিওলাস, একটা হচ্ছে নিউক্লিয় জালক, আর একটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এবারে নিউক্লিয়াসের ছবিটা দেখি আমরা, এটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি। নিউক্লিয়াসের ছবি, নিউক্লিয়াসের ছবি কি দেখবো, নিউক্লিয়াসের ছবির মধ্যে সরি একটু ভুল আছে, কিরকম আমরা কে ধরি এটা, নিউক্লিয়াস হচ্ছে দ্বি-একক পর্দাযুক্ত অঙ্গাণু, তাহলে মানে নিউক্লিয় আবরণটা দুটো থাকবে এরকম। তাহলে নিউক্লিয় আবরণী, নিউক্লিয় আবরণী গেল একটা। দ্বিতীয়টা কি বলেছিলাম, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে ঘন অংশ নিউক্লিওলাস, নিউক্লিয় আবরণী নিউক্লিওলাস। আর একটা পার্ট হচ্ছে নিউক্লিয় জালক, আর একটা পার্ট হচ্ছে নিউক্লিয় প্লাজম। প্লাজম মানে হচ্ছে জলীয় অংশ, নিউক্লিয়াসের মধ্যে জলীয় অংশ হচ্ছে নিউক্লিয় প্লাজম। তো নিউক্লিয়াসের চারটি পার্ট, নিউক্লিয় আবরণী, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক এবং নিউক্লিয় প্লাজম। পরীক্ষার পরে কিন্তু নিউক্লিয়াসের ছবি এঁকে চারটি অংশ দেখাও। এবার নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের যাবতীয় কার্য, বিভাগ কার্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে নিউক্লিয়াসের কাজ। আরেকটা কথা এখানে বলে দিই, এই যে নিউক্লিয় জালক যেটা আছে, নিউক্লিয় জালক, নিউক্লিয় জালক যেটা আছে মানে পেঁচানো তন্তুর মতো যে অংশগুলো, এইখান থেকেই উৎপন্ন হয় তোমার ডিএনএ। ডিএনএ এর মধ্যে থাকে জিন, আমরা বড় হয়ে পড়বো, ডিএনএ হচ্ছে এরকম পেঁচানো, মানে সেই সিঁড়ির মতো দেখতে, এগুলো এর মধ্যে থাকে জিন, এগুলো কতগুলো বেস থেকে এর মধ্যে জিন থাকে। সেই জিন হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য এক জন্ম থেকে অপর জন্ম, মানে মাতৃজন্ম থেকে তোমার সন্তান সন্ততির মধ্যে স্থানান্তরিত করে কি বৈশিষ্ট্যগুলো, এই জিন। যে কারণে জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। তাহলে বংশগতির ধারক এবং বাহক কাকে বলে প্রশ্ন আসে কিন্তু, জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। কোথায় থাকে জিন, নিউক্লিয় জালিকার মধ্যে থাকে। জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন। এইমাত্র আমরা বললাম যে আমরা জানলাম এটা যে নিউক্লিয়াস হচ্ছে কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, যে কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তা এই কোষের মস্তিষ্ক কাকে বলে, আসতে পারে নিউক্লিয়াসকে বলে। কেন বলে না, নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে, যে কারণে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। আর একটা বংশগতির ধারক এবং বাহক কাকে বলা হয়, সেটা হচ্ছে জিনকে। জিন কোথায় থাকে, নিউক্লিয়াসের নিউক্লিয় জালকের মধ্যে, তার মধ্যে থাকে ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে জিন। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে আমরা আর একটা দ্বি-একক পর্দাযুক্ত অঙ্গাণু সম্পর্কে একটু জানি। তোমরা বলতে পারবে দ্বি-একক পর্দাযুক্ত আর একটা অঙ্গাণুর নাম কি শুনেছিলাম আমরা? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে প্লাস্টিড। তাহলে এবারে আমরা শিখব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া কমন সংখ্যাটা দেখো একবার, কোথায় অবস্থিত, কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। দ্বি-একক পর্দাযুক্ত না একক পর্দাযুক্ত, দ্বি-একক পর্দাযুক্ত। তাহলে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাযুক্ত যে সকল অঙ্গাণু কোষে শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কমন সংখ্যাটা দেখো, যে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে থাকবেই কটা পর্দাযুক্ত, দ্বি-একক পর্দাযুক্ত। দ্বি-একক পর্দাযুক্ত যে সকল অঙ্গাণু কোষের শক্তি উৎপন্ন করে, কি কাজ, শক্তি উৎপন্ন করে, এই জন্য একে বলা হয় কোষের শক্তিঘর। প্রশ্ন আসতে পারে, যখন এই সংজ্ঞাটা পেলাম যে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাযুক্ত যে সকল অঙ্গাণু কোষের শক্তি উৎপন্ন করে
তাদের বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াই কিন্তু কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে। আমরা এক চান্সে শিখবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া যখন আমি একটা কথা বললাম শক্তি উৎপন্ন করে, মানে যেখানে শক্তি উৎপন্ন হয় তাই কি বলা হয়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস। তো এটা হচ্ছে আমাদের কোষের পাওয়ার হাউস অফ দ্য সেল ইজ নন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। কে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর। কেন বলা হয়? না, মাইটোকন্ড্রিয়া কোষে শক্তি উৎপন্ন করে, তাই একে বলা হয় কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখি। মাইটোকন্ড্রিয়া এমন একটা অঙ্গাণু, আমরা বলেছিলাম এটা দ্বি-একক পর্দা যুক্ত। তার মানে এটা ডবল লেয়ার থাকবে, একটা পর্দা এই একটা পর্দা, দুটো পর্দা থাকবে। পেয়ে গেলাম দুটো পর্দা। একটাকে বলা হয়, বাইরেরটাকে বলা হয় বহিঃপর্দা, বহিঃপর্দা, আর ভেতরটাকে বলা হয় অন্তঃপর্দা। কি বলা হয়? অন্তঃপর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকছে, একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। এবারে মাইটোকন্ড্রিয়ায় আছে দুটো গহ্বর, একটা বহিঃপর্দা এবং মধ্যপর্দা, অন্তঃপর্দা। এর মাঝখানে যে গহ্বরটা তাকে আমরা বলছি বহিঃগহ্বর, আর অন্তঃপর্দা দ্বারা আবৃত যে গহ্বরটা তাকে আমরা বলছি অন্তঃগহ্বর। তাহলে বহিঃগহ্বর পেলাম, অন্তঃগহ্বর পেলাম, দুটো পর্দা, একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা, দুটো গহ্বর পেলাম, একটা বহিঃগহ্বর একটা অন্তঃগহ্বর। না, এই অন্তঃপর্দাটা ভাঁজ খেয়ে খেয়ে এরকম গঠন তৈরি করেছে। কিরকম গঠন তৈরি করেছে? এরকম ভাঁজ খেয়ে খেয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে। এই যে প্রবর্ধকগুলো, এই প্রবর্ধকগুলো একটা নাম আছে, জানি আমরা নামটা, জেনে নিই একটু। এই নামটা হচ্ছে ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। অন্তঃপর্দাগুলো ভাঁজ খেয়ে খেয়ে ভেতরের দিকে বিস্তৃত হয়েছে, এদের বলা হয় ক্রিস্টি। কি নাম বলা একে? এইটাকে আমরা বলছি ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতর দিকে ভাঁজ খেয়ে গেছে, এদের আমরা বলছি ক্রিস্টি। তাহলে পর্দা পেলাম দুটো, একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার বাইরে যে পর্দা তাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের দিকে যে পর্দা তাকে বলা হয় অন্তঃপর্দা। আর ভেতরের পর্দাটার মাঝখানে, ভেতরের পর্দা এবং বাইরের পর্দার মাঝখানে যে গহ্বর তাকে আমরা বলছি বহিঃগহ্বর, আর অন্তঃপর্দা দ্বারা গঠিত যে গহ্বর তাকে আমরা বলছি অন্তঃগহ্বর। অন্তঃগহ্বরটা তাহলে এখানে এটা আসবে না, এটা এখানে আসবে, এইটা আসবে অন্তঃগহ্বর। আর অন্তঃপর্দা ভাঁজ খেয়ে খেয়ে আঙ্গুলের মধ্যে প্রবর্ধক সৃষ্টি করেছে, এই প্রবর্ধক গুলোকে বলা হয় ক্রিস্টি। আর একটা জিনিস হচ্ছে, এই অন্তঃপর্দায় দেখবে এরকম টেনিস র্যাকেটের মতো কিছু দানা দেখা যায়, যাদের বলা হয় F1 পার্টিকেল বা F1 দানা। কি বলা হয়? এগুলোকে বলা হয় F1 দানা। পরীক্ষায় খুব আসে। F1 দানা কোথায় দেখা যায়? F1 দানা কোথায় দেখা যায়? বলবো আমরা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেটের মতো যে দানাগুলো দেখতে পাওয়া যায় তাদের বলা হয় F1 দানা। কিরকম দেখতে? এরকম টেনিস র্যাকেটের মতো দেখতে, এগুলো বলা হয় F1 দানা। তো মাইটোকন্ড্রিয়ার গঠন ঠিক হলো। আরেকবার বলে দিচ্ছি, দুটো পর্দা, একটা বহিঃপর্দা একটা অন্তঃপর্দা, দুটো গহ্বর, একটা বহিঃগহ্বর একটা অন্তঃগহ্বর, আর ভেতরে থাকে ক্রিস্টি, ক্রিস্টির মধ্যে থাকে টেনিস র্যাকেটের মতো দানা। এর কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কাজ হচ্ছে কোষের শক্তি উৎপন্ন করা। এর কাজ হচ্ছে কোষের শক্তি উৎপন্ন করা, শক্তি উৎপন্ন করা। আজকে তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। আর একটা দ্বি-একক পর্দাযুক্ত অঙ্গাণু আমরা শিখেছিলাম, সেটার নাম হচ্ছে প্লাস্টিড। একটু সংশোধন করি, আমরা যে কমন সংজ্ঞাটা বলেছিলাম তাতে বলেছিলাম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। ওখানে কোষের মানে যেটা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের দুই কোষই থাকে তখন আমরা কোষে বলছি, আর যদি প্রাণী কোষে থাকে তখন লিখবো প্রাণী কোষের। যেমন সেন্ট্রোজোমের সংজ্ঞাতে কোনো প্রাণী কোষের সেন্ট্রোপ্লাজমে অবস্থিত, সাইটোপ্লাজমে অবস্থিত। আর প্লাস্টিডের ক্ষেত্রে কি লিখবো? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দাযুক্ত
যে সকল অঙ্গাণু কোষের বর্ণ নিয়ন্ত্রণ করে, মানে উদ্ভিদের বর্ণ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, তাদের আমরা বলতে পারি প্লাস্টিড। ক্লিয়ার সংজ্ঞাটা? দ্বি-একক পর্দাযুক্ত কোথায়? কোষে পড়েছে, এখানে উদ্ভিদ কোষে বলবো। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যে দ্বি-একক পর্দাযুক্ত যে সকল অঙ্গাণু কোষের বর্ণ নির্ণয়ে সহায়তা করে, তাদের আমরা বলতে পারি প্লাস্টিড। এই প্লাস্টিড কত ধরনের হয়? প্লাস্টিড হয় হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে, আপাতত 3 ধরনের জানো, বড় হয়ে আমরা আরো শিখবো। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, আর হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড, ক্লোরো কথাটা কোথায় শিখেছি আমরা? ক্লোরোফিল। ক্লোরোফিল কেমন দেখতে? সবুজ বর্ণের। তাহলে যে সবুজ বর্ণের যে প্লাস্টিড, যে উদ্ভিদের সবুজ বর্ণ যে যার জন্য দায়ী, যে প্লাস্টিডের জন্য উদ্ভিদের সবুজ বর্ণ ধারণ করে, তাকে আমরা বলতে পারি প্লাস্টিড, সবুজ মানে ক্লোরোপ্লাস্টিড। আর সবুজ ছাড়া অন্যান্য বর্ণের যে প্লাস্টিড, তাকে আমরা বলছি ক্লোরোপ্লাস্টিড। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ, যেমন ফুলের রং লাল হয়, নীল হয়, হলুদ হয়, এগুলো এক একটার জন্য এক একটা প্লাস্টিড দায়ী। সেগুলো আমরা পরবর্তী উঁচু ক্লাসে গিয়ে আরো পড়বো। একটা জিনিস জেনে নিলাম যে সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড, আর সবুজ ছাড়া অন্যান্য বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড। এবং যে প্লাস্টিডের মধ্যে কোনো বর্ণ থাকে না, বর্ণহীন যে প্লাস্টিড, তাকে আমরা বলছি লিউকোপ্লাস্টিড। অর্থাৎ নাইকোপ্লাস্টিড ইজ ইকুয়াল টু লিউকোপ্লাস্টিড, যার মধ্যে কোনো বর্ণ নির্ণয় করে না। কোথায় অবস্থান করে? দেখো, এটা অবস্থান হচ্ছে পাতায়, এটার অবস্থান হচ্ছে ফুলে, এটার অবস্থান হচ্ছে মূলে। মূলের কোনো বর্ণ থাকে? থাকে না, সাদা। ব্যতিক্রম তো সবকিছুতেই আছে। সাদা রঙের ফুল হয়, আবার পাতার রঙ অনেক, পাতা বাহার গাছের পাতার বর্ণ আলাদা হয়, আবার ফণিমনসার কাণ্ডটা পাতার উপর কাণ্ডের মধ্যেও থাকে, সেটা পরে আসছি। মোটামুটি ভাবে পাতায় অবস্থান করা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ফুলের মধ্যে বা ফুলের বর্ণ নির্ণয় করা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, এবং মূলে যে কোনো রকম প্লাস্টিড থাকে না, তাই আমরা একে বলতে পারি লিউকোপ্লাস্টিড। এই পর্যন্তই বর্ণ। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? এর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টিডের কাজ হচ্ছে বর্ণ নির্ণয়, মানে বিভিন্ন অঙ্গের বর্ণ নির্ণয় করা। অর্থাৎ ফুলের বর্ণের মাধ্যমে পরাগযোগ ঘটে, এই ফুলের বর্ণ থাকার জন্যই পরাগযোগ ঘটে, অর্থাৎ পরাগযোগে সহায়তা করা। পরাগযোগে সহায়তা করা ক্লোরোপ্লাস্টিড কাজ হচ্ছে, পরাগে সহায়তা করা। আর লিউকোপ্লাস্টিড বিভিন্ন সঞ্চয়ী অঙ্গ হিসেবে কাজ করে। লিউকোপ্লাস্টিড কাজগুলো মোটামুটি মনে থাকবে। তো প্লাস্টিড কাকে বলে বললাম? দ্বি-একক পর্দাযুক্ত যে সকল অঙ্গাণু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে এবং বর্ণ নির্ণয়ে সহায়তা করে, তাকে আমরা বলছি প্লাস্টিড। আমরা আরো বলতে পারি যে উদ্ভিদের খাদ্য তৈরি, পরাগযোগ এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে, তাদের আমরা প্লাস্টিড বলতে পারি। যেভাবে খুশি, যেন মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা যেন থাকে, সেটা মাথায় রাখতে হবে, আর কিছু নয়। তো প্লাস্টিড পর্যন্ত হলো। আজকে আমরা শিখলাম এখানে নিউক্লিয়াস কাকে বলে, গঠন, কাজ, কোষের মস্তিষ্ক কাকে বলে, জিন কি, বংশগতি ধারক বাহক কি, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া গঠন, কোষের শক্তিঘর কাকে বলে, প্লাস্টিড কি, প্লাস্টিডের বিভাগ, ক্লোরোপ্লাস্টিড কি, ক্লোরোপ্লাস্টিড কি, লিউকোপ্লাস্টিড কি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। জয় হিন্দ।